बांग्लादेश पर अब खुफिया तौर पर हमले शुरू हो चुके हैं। बांग्लादेश के दुश्मन इकट्ठे हो चुके हैं। बांग्लादेश को कमजोर करने के लिए ऐसी साजिशों का मैदान सजा लिया गया जो बांग्लादेश के खिलाफ कार्रवाइयां करेगा। भारत की बात करें, म्यांमार की बात करें तो ये हमेशा बांग्लादेश के खिलाफ मंसूबे बनाते रहे। ये हमेशा बांग्लादेश को कमजोर करते रहे। बांग्लादेश की बंदरगाह पर बड़ा हमला हुआ है जिसके बाद आग लग गई एक ऑयल टैंकर को, एलपीजी टैंकर को, जिसके बाद बांग्लादेश का बहुत ज्यादा नुकसान हुआ। और इसके पीछे कौन है? इसके पीछे बांग्लादेश के दुश्मन है। इसके पीछे बांग्लादेशी रियासती दुश्मन है जो बांग्लादेश को कमजोर करना चाहते हैं। आज इसी हवाले से वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটি দেশ আরেকটি দেশের ভেতর আক্রমণ করা, সেই দেশের ভূখণ্ড দখল করা, সেই দেশের সকল কিছুকে ডিস্ট্রয় করে দেওয়া, এই সার্বিক প্রেক্ষাপটে যুদ্ধের যে চিত্রটা, সেটা যখনই আমরা চিন্তা করি সচরাচর আমাদের মাথায় আসে যে বিপক্ষ দলের সেনাবাহিনী মিসাইল হামলা করবে, আর্টিলারি ফায়ার করবে বা ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করবে। যুদ্ধক্ষেত্রে কিন্তু চিত্রটা আমরা এরকমই ভাবি। তবে মডার্ন ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধক্ষেত্রে এখানে কিন্তু পুরো কৌশলটাই পাল্টে গেছে। এখন একটি দেশ আরেক দেশকে ধ্বংস করার জন্য বা বিপদে ফেলার জন্য বা পরোক্ষভাবে আগ্রাসন চালানোর জন্য সরাসরি আক্রমণের পথ বেছে নেয় না। এখন নিজের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই শত্রু দেশকে ধ্বংস করার জন্য তার জ্বালানি সেক্টরকে ডিস্ট্রয় করে দেওয়াই এখনকার যুদ্ধক্ষেত্রের সব থেকে বড় কৌশল। যদি কোনো দেশ তার প্রতিপক্ষের জ্বালানি সেক্টরকে ডিস্ট্রয় করে দিতে পারে বা একেবারে সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করে সাপ্লাই চেইন বন্ধ করে দিতে পারে, তাহলে ওই দেশে কোনো আক্রমণের প্রয়োজন নেই। এর প্রভাবে ওই দেশের শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, ওই দেশের সাধারণ মানুষের ইনকাম কমে যাবে, আর এর সরাসরি প্রভাব পড়বে দেশটির সামরিক শক্তি এবং সামরিক ব্যয়। কারণ দেশের অর্থনীতি ঠিক না থাকলে, দেশের পরিস্থিতি ঠিক না থাকলে সামরিক শক্তি কেউ বৃদ্ধিও করবে না, মেনটেনও করবে না। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বর্তমান কিছু ধারাবাহিক বাংলাদেশের জ্বালানি সেক্টরে আঘাতের পর এমনটাই কিন্তু দৃশ্যমান হচ্ছে যে বহির্বিশ্বের কোনো দেশ গোপনে বাংলাদেশের জ্বালানি সেক্টরে পরিকল্পিতভাবে আক্রমণ করছে, যাতে করে বাংলাদেশের জ্বালানি সাপ্লাই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া যায়, ডিস্ট্রয় করে দেওয়া যায়। আমাদের দেশের অর্থনৈতিক সংকট যাতে আরও বাড়ে সেটা সুনিশ্চিত করার জন্য গোপনে একটি পক্ষ বড় ধরনের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে কিনা সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। কারণ ধারাবাহিকভাবে যেই ঘটনাগুলো সামনে এসেছে গত 15 থেকে 20 বছরের ইতিহাসে এমনটা কিন্তু দেখা যায়নি। মাত্র কিছুদিন পূর্বেই বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথে তেল সরবরাহকে কেন্দ্র করে লাইটার জাহাজের ভেতর একসাথে 4টি লাইটার জাহাজের ভেতর অগ্নিকাণ্ডের পর এইবার নজিরবিহীনভাবে বাংলাদেশের বঙ্গোপসাগরে বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহকারী একটি জাহাজের ভেতর বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের বঙ্গোপসাগরের বহির্নোঙরে আমাদের কুতুবদের যে চ্যানেল রয়েছে সেখানেই কিন্তু বাংলাদেশের জন্য এলএনজি আমদানি করা সেই লাইটার জাহাজটি দাঁড়িয়েছিল। সেখানে কিন্তু হঠাৎ করে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণের ঘটনায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশের জ্বালানি পরিবহন ব্যবস্থায় সংকটও কিন্তু তৈরি করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম সারির যে সংবাদ মাধ্যম রয়েছে 21 টিভি, তারা তাদের যে অনলাইন পোর্টাল রয়েছে সেখানে কিন্তু এই খবর নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্যান্য সংবাদ মাধ্যমও এই খবর নিশ্চিত করেছে যে বঙ্গোপসাগরে এলপিজি বহনকারী একটি জাহাজের ভেতর শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আগুন ধরে গেছে এই ঘটনার পর জাহাজটিতে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি হলো সেই বহির্নোঙরে দাঁড়িয়ে থাকা জাহাজের দৃশ্য। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এর পিছন দিকে শক্তিশালী বিস্ফোরণের ফলে আগুনের অগ্নিকুণ্ড আসলে কত বড় হয়েছে।
এখানে বলে রাখা ভালো, জাহাজের এই ধরনের মারাত্মক ক্ষতির পর জীবন বাঁচানোর জন্য এই জাহাজে যারাই নাবিক ছিলেন তারা কিন্তু সাগরে ঝাঁপ দিয়েছেন। পরবর্তী সময় বাংলাদেশ কোস্ট গার্ড তাদের সবাইকে উদ্ধার করেছে। ধরুন, বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রগুলো থেকে যেমনটা জানা গেছে, গত শনিবার 12ই অক্টোবর দিবাগত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে এবং রোববার ভোর পর্যন্ত প্রায় 31 জনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকি হতাহতের যে ঘটনা এখন পর্যন্ত চূড়ান্তভাবে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আকস্মিক এই ঘটনার খবর যখনই বাংলাদেশ কোস্ট গার্ড গতকাল রাতে পেয়েছে, তখনই কিন্তু তারা তাদের ট্র্যাকশিপ এবং 3টি মেটাল শার্ক অগ্নি নির্বাপনের যে যন্ত্র রয়েছে এবং তাদের স্পিড বোট রয়েছে তার মাধ্যমে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। এমবি সুফিয়া নামক যে জাহাজটি, লাইটার জাহাজটি এলপিজি বহন করছিল, তার অগ্নি নির্বাপন এখনো চূড়ান্তভাবে হয়নি। এখনো কিন্তু জাহাজটিতে আগুন রয়েছে। বিষয়টা হলো যে দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনার তো কোনো হাত পা নেই, যে কোনো সময় হতে পারে। তবে ধারাবাহিক প্যাটার্নগুলো দেখলে এটা কিন্তু দুর্ঘটনা মনে হয় না, মনে হয় কিন্তু সুপরিকল্পিত হামলা। কেননা মাত্র কয়েকদিন পূর্বেই বাংলাদেশের জ্বালানি ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ট্যাঙ্কার রয়েছে, একই সময় অন্তত 4টি স্থানে 4টি ট্যাঙ্কারের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, অত্যন্ত দুঃখজনক সেই ঘটে যাওয়া ঘটনার অন্তত একটি জাহাজের অগ্নিকাণ্ডে 3 জন কিন্তু নিহত হয়েছিলেন। দুঃখজনক ঘটনা। তবে সেই পরিস্থিতি এবং সেই কর্মকাণ্ড থেকে আমরা কি শিক্ষা নিয়েছি বা কি ভাবছি সেটাই কিন্তু এখন প্রশ্ন। কারণ ধারাবাহিকভাবে কিন্তু সেটা থেমে নেই। পূর্বে ছিল জ্বালানি সেক্টরের তেলের উপর, এখন সরাসরি এসে পড়েছে আমাদের এলএনজি সেক্টরের উপর, এলএনজির উপর, যার মাধ্যমে আমরা গ্যাস আমদানি করি। দেখুন, বহু ঘটনা প্রবাহ আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের এলএনজি আমদানি এবং বাংলাদেশের গ্যাসের সেক্টর, এখানে কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরই বহু কিছু পরিবর্তন হয়েছে। সামিট গ্রুপের সঙ্গে আমাদের দ্বিতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের যে চুক্তি আছে সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, সেটা বাতিল করে দিয়েছি, যেটা সামিট গ্রুপের জন্য একটা বড় ধাক্কা। এছাড়াও আমাদের বঙ্গোপসাগরের ভেতর গ্যাস উত্তোলন করার দরপত্র আহ্বান করা হয়েছে। বিশ্বের অন্তত 55টি কোম্পানিকে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের সেই দরপত্রে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ আহ্বান জানিয়েছিল। অংশগ্রহণ করেছে মাত্র 60টি কোম্পানি। এখানে কিন্তু বাংলাদেশ সিদ্ধান্ত নেয়নি তড়িঘড়ি করে, আবার কিন্তু এর সময় বৃদ্ধি করেছে 3 মাস, যে এই সময়ের ভেতর নতুন কোনো কোম্পানি দরপত্র আহ্বান করে কিনা। ঠিক এমতো অবস্থায় বাংলাদেশের এই জ্বালানি সরবরাহের যে চেন সাপ্লাই, সেটা যদি ধ্বংস হয়ে যায় বা বড় সংকটে পড়ে, তখন কিন্তু বাংলাদেশকে নিজের সংকট মোকাবেলার জন্য তড়িঘড়ি কিছু সিদ্ধান্ত নিতে হবে। যেমন সামিট গ্রুপকে কিন্তু আবার কাজ দিতে হতে পারে, কারণ তখন চেন সাপ্লাই কিন্তু সমস্যা থাকবে। আবার বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনের যে বিষয়টা, সেটাও তড়িঘড়ি কিন্তু সিদ্ধান্ত নিতে বাংলাদেশ সরকার বাধ্য হবে। সুতরাং এই যে ঘটনা প্রবাহ এবং বর্তমান যেগুলো ঘটছে জ্বালানি সেক্টরকে কেন্দ্র করে, এগুলো আলাদা আলাদা বিবেচনা করার সুযোগ নেই। কোন পক্ষ কি লাভের জন্য বাংলাদেশের জ্বালানি সেক্টরকে ধ্বংস করে দিতে যাচ্ছে সেটাও কিন্তু প্রশ্ন। এখানে অন্য অ্যাঙ্গেলও থাকতে পারে। যেমন ধরুন, বাংলাদেশের ভেতর প্রতিদিন বর্তমানে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা প্রয়োজন, যেখানে আমরা যোগান দিচ্ছি মাত্র 300 কোটি ঘনফুট। এর মধ্যে এলএনজি আমদানি করে সরবরাহ দেওয়া হচ্ছে 100 কোটি ঘনফুটের মতো, যেটা আমাদের উৎপাদন সেক্টর, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কিন্তু বড় যোগান দিচ্ছে। এমতো অবস্থায় এলএনজি টার্মিনালগুলোকে যদি বন্ধ করে দেওয়া যায় বা ধ্বংস করে দেওয়া যায়, সেটা অবশ্যই কিন্তু আমাদের গার্মেন্টসের যে উৎপাদন ব্যবস্থা, সেটা সরাসরি বড় প্রভাব ফেলবে। আমাদের উৎপাদন কিন্তু থেমে যাবে। আর এর কারণে ভারত সহ যেই সকল দেশ বাংলাদেশ থেকে গার্মেন্টস সেক্টর নিয়ে যেতে চাচ্ছে, তারাও কিন্তু লাভবান হবে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের ক্ষেত্রে এখানে লাভ আছে, কারণ যে এলএনজিগুলো আমদানি করা হয়, এগুলো কিন্তু ছোট ছোট গ্যাসের বোতলের ভেতর করে পরবর্তী সময় ডিস্ট্রিবিউশন করা হয়। এখন এই জায়গায় যদি লাইটার জাহাজগুলো আঘাতপ্রাপ্ত হতে থাকে, তাহলে কিন্তু এই এলপিজির যে সিলিন্ডারগুলো রয়েছে সেগুলোর দাম বাড়বে। আমাদের দেশের ভেতর জ্বালানি তেলের সরবরাহ কমে গেলে বা এই জায়গায় ঝামেলা হলে সরাসরি এর প্রভাব ফেলবে মূল্যস্ফীতিতে, যেটা কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান খারাপ করার কারণে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। বলতে পারেন অনেকটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি না হলেও কৃত্রিমভাবে জ্বালানি সেক্টরের ভেতর আক্রমণ এটাই কিন্তু তৈরি করবে। সুতরাং ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটছে, এটাকে কিন্তু আমরা সহজ স্বাভাবিক
স্বাভাবিকভাবে কোনো ঘটনা বলতেও পারি না বা নিতেও পারি না। এর কিন্তু ব্যাপক তদন্ত দরকার এবং জরুরি অ্যাকশন দরকার। দেখুন, আন্দাজের উপর কোনো কিছু বলতে চাচ্ছি না। আমাদের দেশে একটা সমস্যা হলো যে কোনো ঘটনা ঘটলে আমরা শুধু একতরফা একটা কথা বলে দিই যে অমুক দেশ করেছে বা এরা করেছে। সঠিক তদন্ত কিন্তু হয় না। সঠিক তদন্ত করলে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কিন্তু বিচার করা যায়, আর বিচার করলেই কিন্তু এই সমস্যা থেকে দীর্ঘস্থায়ীভাবে সমাধান পাবো আমরা। আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন জরুরি ভিত্তিতে অ্যাকশন নেবেন। কারণ জরুরি ভিত্তিতে অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের জ্বালানি সেক্টরের উপর বড় আঘাত মানে আমাদের দেশের ভেতরে কিন্তু হামলা করার সমান। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि आज के टाइम पे दुश्मन खुफिया तौर पे हमले करते हैं। कभी भी दुश्मन सामने आके टैंक से गोला नहीं बरसाएगा, बल्कि इस तरह की साजिशें करेगा, इस तरह से इंतशार फैलाएगा, इस तरह से हमले करेगा कि बांग्लादेश को अंदर से कमजोर कर दिया जाए, बांग्लादेश की मईशत को टारगेट किया जाए, बांग्लादेश की दिफाई लाइन को टारगेट किया जाए। तो आप देखें कि किस तरह बांग्लादेश के दुश्मन बांग्लादेश पर हमलावर हो चुके हैं। बिल्कुल जुनेद भाई, अगर देखा जाए ना तो बांग्लादेश के दुश्मनों को ये बात समझ आ गई है कि बॉर्डर के ऊपर हम लोग इनका मुकाबला नहीं कर सकते। बॉर्डर के ऊपर फौज का मुकाबला करना एक बड़ी बात होती है, लेकिन अब खुफिया तौर पर आके इस तरह की साजिशें करना और दहशतगर्दी करना कि आम आवाम को निशाना बनाना, आम आवाम की हलाकतों का सबब बनना, ये सारा कुछ अब दुश्मनों ने सोच लिया है और बांग्लादेश के हालात को ख़राब करने की ठान ली है। लेकिन बांग्लादेश के अंदर जो इंटरिम गवर्नमेंट है वो मुझे लगता है कि बहुत ही इस तरह की पॉलिसियों के खिलाफ काम कर रही है और दहशतगर्दी का खात्मा करने के बारे में सोचा जा रहा है। जैसे हम लोगों ने देखा कि भारत की जो इन्वॉल्वमेंट थी बांग्लादेश के अंदर वो काफ़ी हद तक ख़त्म कर दी गई है। लेकिन अब जो फैसले किए जा रहे हैं वो बड़े सख्त फैसले हैं दुश्मनों के खिलाफ, और बांग्लादेश के हक के अंदर फैसले किए जा रहे हैं। तो दहशतगर्दी का भी कुछ सद्देबाब होना चाहिए इस तरह के खास तौर पर कामों का, क्योंकि दुश्मन को तो मौका मिलना चाहिए। उनको पता है कि अब बांग्लादेश के अंदर हुकूमत है, इंटरिम गवर्नमेंट है, अबोरी हुकूमत है, तो अबोरी हुकूमत को हम इन्हीं कामों के अंदर उलझा कर रखते हैं कि वो और किसी काम के अंदर पड़े ही ना, कि बांग्लादेश की मईशत के बारे में सोचें ना, बांग्लादेश के हालात को बेहतर करने के बारे में ना सोचें। तो ये सारी दुश्मन की एक साजिश है, ये उनकी चाल होती है। तो बंदे को समझना चाहिए इनके बारे में, बांग्लादेश को खास तौर पर कोई कड़ा एक्शन लेना चाहिए दहशतगर्दी के खिलाफ। जितने भी इस्लामी ममालिक हैं सबको कमज़ोर करने में हमेशा दहशतगर्दी का सबसे बड़ा हाथ रहा है। हमेशा गैर मुल्की ताकतों ने दहशतगर्दी के जरिए मुल्क के ज़खायर को तबाह किया, मुल्क को तबाह किया, मुल्क के दिफा को तबाह किया। आप देखें, बात जब भी करते हैं इराक की, शाम की, फ़लस्तीन की, पाकिस्तान की, अफ़गानिस्तान की, तो जितने भी इस्लामी ममालिक हैं इनको सबसे ज़्यादा नुकसान दहशतगर्दी के जरिए दिया गया। और अब देखें तो बांग्लादेश इन सब ममालिक में बचा हुआ था। बांग्लादेश के अंदर भी अब इस तरह से तकरीबकारी की जा रही है। बांग्लादेश के अंदर इस तरह से इनकी जो चीज़ें हैं इनको नुकसान पहुंचाना शुरू कर दिया गया है, और ये गैर मुल्की ताकतें बांग्लादेश की सबसे बड़ी दुश्मन है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।